নমস্কার ছাত্রছাত্রীরা, আজকে ক্লাস 11-এর বায়োলজির একটা মডেল কোশ্চেন পেপার আলোচনা করব। সেটা হচ্ছে চিনসুরার দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের একটা সেট, 35 নম্বরের একটা সেট। তো সেটা আমরা আলোচনা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটা সেট। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে ভিডিওটা দেখো, কোশ্চেনগুলো দেখো। কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। প্রথম প্রশ্নটা দেখা যাক। একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে অন্তর্গত জীব প্রজাতির বৈচিত্র্যকে বলা হয়। একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে অন্তর্গত জীব প্রজাতির বৈচিত্র্যকে কি বলা হয়? তাহলে আমরা যদি এই পাশের ছবিটা দেখি, এটা একটা বৃহৎ অঞ্চল। এখানে দেখো যে জৈব বৈচিত্র্য বলতে গেলে কোনো একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে যে বিভিন্ন জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, ভেরিয়েশন দেখা যায়, সেটাকে জৈব বৈচিত্র্য বলা হয়। তার মানে একটা বাস্তুতন্ত্রে কত রকম জীব আছে, কত রকম প্রজাতি রয়েছে, সেখানে কত রকম উদ্ভিদ রয়েছে, ওই যে ভেরিয়েশনটা বা ওই যে ভেদটা, সেটাকে বলা হয় বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য। তাহলে একটা বৃহৎ অঞ্চলের মধ্যে যদি জৈব বৈচিত্র্য বলি, সেটাকে কী বলা হয়? তার আগে আমরা জেনে নেব যে একটা ক্ষুদ্র অঞ্চলের মধ্যে জৈব বৈচিত্র্যকে কী বলা হয়। তাহলে দেখো, এখানে দেখো একটা অঞ্চল আছে, এটা একটা ক্ষুদ্র অঞ্চল। এই যে অঞ্চলটা, বা ধরো এটা একটা ক্ষুদ্র অঞ্চল, এই যে ক্ষুদ্র অঞ্চল, এই ক্ষুদ্র অঞ্চলে যে জৈব বৈচিত্র্য, ওটাকে বলা হয় আলফা বৈচিত্র্য, আলফা বায়োডাইভার্সিটি, আলফা ডাইভার্সিটি। আর দুটো পাশাপাশি অঞ্চলের মধ্যে যে বৈচিত্র্য, ধরো এটা আলফা বৈচিত্র্য, আর কি হচ্ছে আর একটা, এটা হলো আলফা বৈচিত্র্য। তো দুটো পাশাপাশি আলফা বৈচিত্র্যর মাঝে যে বৈচিত্র্য দেখা যায়, মানে দুটোর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, যদি কম্প্যারিজন করা হয়, তখন সেটাকে, এই দুটোকে একসাথে তখন আমরা বলবো বিটা বায়োডাইভার্সিটি, বিটা বায়োডাইভার্সিটি বলবো। এবং যদি আমরা একটা জিনিস করি কি, যে ধরো এখন একটা বৃহৎ অঞ্চলের মধ্যে যে জৈব বৈচিত্র্য আছে, মানে এটা বলতে পারো, তারপর এটা বলতে পারো, এগুলোকে সমস্ত জিনিসটাকে যদি আমরা নিই এবং তাদের মধ্যে যে বৈচিত্র্যগুলো দেখব, সেটাকে বলা হবে গামা বায়োডাইভার্সিটি, গামা বায়োডাইভার্সিটি। তার মানে এখানে যে 3 নাম্বার যেটা বলছে, যে একটা বৃহৎ অঞ্চলের মধ্যে যে বৈচিত্র্যগুলো হয়, বৃহৎ অঞ্চলের মধ্যে যেমন জীব দেখা যাবে, হতে পারে কোনো উদ্ভিদ বা প্রাণী, তাদের মধ্যে যে বৈচিত্র্য, সেটাকে বলা হয় গামা বায়োডাইভার্সিটি। তাহলে সাধারণত কি দেখব, আলফা বৈচিত্র্যের ক্ষেত্রে বৈচিত্র্য বা উদ্ভিদের যে পার্থক্যগুলো, সেগুলো কম থাকবে। বিটার ক্ষেত্রে উদ্ভিদের বৈচিত্র্য আরেকটু বেশি হবে। আর গামার ক্ষেত্রে উদ্ভিদের বৈচিত্র্য, বা শুধু উদ্ভিদ কেন, প্রাণীর ক্ষেত্রেও হতে পারে, সেখানে আরও বেশি হবে, মানে আরও বেশি প্রজাতির জীব দেখতে পাবো গামার ক্ষেত্রে, কারণ গামা বৈচিত্র্য একটা বৃহৎ অঞ্চলের মধ্যে একটা বৈচিত্র্য। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে, সেটা হচ্ছে গামা বৈচিত্র্য। একটা বৃহৎ অঞ্চলের মধ্যে অন্তর্গত জীব প্রজাতির বৈচিত্র্যকে বলা হয় গামা বৈচিত্র্য। আর একটা বাস্তুতন্ত্র বা একটা ক্ষুদ্র অঞ্চলের মধ্যে হলে কী হতো, আলফা হতো। দুটো পাশাপাশি ক্ষুদ্র অঞ্চলের মধ্যে যে বৈচিত্র্য, সেটাকে বলা হতো বিটা বৈচিত্র্য। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা হবে, সেটা হচ্ছে গামা বৈচিত্র্য। তারপরের কোশ্চেনটা দেখে নেব। তারপরে দেখো, একটা স্তম্ভ মেলানোর একটা দিয়েছে, স্তম্ভ মেলাতে দিয়েছে। তাহলে এখানে দেখব যে কোনটা কার সাথে ম্যাচ করে। হারবেরিয়াম, হারবেরিয়াম বলতে গেলে আমরা যেটা জানি, যে হারবেরিয়াম সাধারণত যদি কোনো একটা উদ্ভিদের অংশ, পাতা হতে পারে, ফুল হতে পারে, সেগুলোকে যদি শুষ্ক অবস্থায়, মানে ওটাকে শুকাতে হবে, শুকিয়ে যদি সেটা সংরক্ষণ করা হয়, সাধারণত সেটা নিউজ পেপার হতে পারে বা কোনো পুরনো বই হতে পারে, ওর ভেতরে সংরক্ষণ করা হয়, যদিও স্যাম্পেলটাকে বারবার চেঞ্জ করতে হয় যাতে পচে না যায়। তো এটাকে বলে হারবেরিয়াম। তাহলে দেখো, হারবেরিয়াম একের সাথে সি এর একটা ম্যাচ হচ্ছে, একের সাথে সি। তারপর দেখো দুয়েরটা আছে কি আছে, সেটা হচ্ছে যেটা হয়, যে কি মানে হচ্ছে ডিএরটা, দুয়ের ডি, বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে জোড় তৈরি করার দ্রুত শনাক্তকরণ পদ্ধতি। মানে এখানে কি হয়, যে বিভিন্ন রকম বিপরীত যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো থাকে, সেগুলোর মাধ্যমে একটা জোড় তৈরি করা হয় এবং সেখানে দ্রুত শনাক্তকরণ করা হয়। কারণ যদি ফার্স্ট কোনো একটা, হয়তো একটা পতঙ্গর মতো একটা জীব পাওয়া যাচ্ছে, তখন আমরা বলবো কি, যে এটা পতঙ্গ, কারণ এখানে বিভিন্ন রকম জয়েন্টেড অ্যাপেন্ডেজেস বা সন্ধিল উপাঙ্গ আছে। তারপরে কি বলবো, যে এখানে এদের ক্ষেত্রে দুটো ডানা আছে, এদের ক্ষেত্রে বক্ষে কি আছে, যে বক্ষে পা আছে, মানে থোরাসিক লেগ আছে। এভাবে করা হয় কি। তারপর দেখো 3 নাম্বার জাদুঘরের কথা বলেছে, 3 নাম্বার হচ্ছে জাদুঘর। তাহলে দেখো 3 নাম্বারের সাথে এটা
কী হয় সাধারণত 3 নম্বরের সাথে একেরটা দেখো যে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের স্থান, মানে মিউজিয়ামে কি দেখতে পাই যে বিভিন্ন প্রাণী উদ্ভিদের সংরক্ষণের স্থান। এবং মিউজিয়াম আমরা যদি যাই তাহলে দেখতে পাবো কি যে বহু প্রাচীনকালে যেসব জীবগুলো ছিল, প্রাণী উদ্ভিদ, সেগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে, যেমন ডাইনোসর, সেরকমই বড় বড় অনেক প্রাণী বা উদ্ভিদ এখানে সংরক্ষণ করে রাখা হয় মিউজিয়ামে। তারপর দেখো সূচি, তাহলে বাকি যেটা থাকলো পড়ে সূচি, তাহলে এটা অবশ্যই কার সাথে ম্যাচ করবে, বিয়ের সাথে। সূচি হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে প্রাপ্ত সকল জীবের সুবিন্যস্ত তালিকা যা দ্রুত শনাক্তকরণে সাহায্য করছে। তাহলে সূচির মাধ্যমে, ক্যাটাগরির মাধ্যমে কোনো প্রজাতিকে খুবই তাড়াতাড়ি আমরা শনাক্তকরণ করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এখানে তাহলে ম্যাচটা যদি দেখি তাহলে অপশন ডিটা দেখো, অপশন ডিটা এখানে হচ্ছে 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। তারপর দেখো 3 নম্বরের কোশ্চেনটা দেখব, ছত্রাক এবং কোষপ্রাচীরের মুখ্য উপাদানের নাম হলো। তাহলে আমরা যদি দেখি ছত্রাক মানে হচ্ছে কি, এটা একটা ফানজাই। তো ছত্রাকের কোষপ্রাচীরের উপাদান আমরা যেটা জানি সেটা হলো কাইটিন, ওদের কোষপ্রাচীরের মুখ্য উপাদান কাইটিন। আচ্ছা, সেলুলোজ কার মুখ্য উপাদান? সেলুলোজ হচ্ছে প্ল্যান্ট সেল, উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ। পেপটিডোগ্লাইকান হচ্ছে ব্যাকটেরিয়া কোষের মুখ্য উপাদান হলো পেপটিডোগ্লাইকান। আচ্ছা, হেমিসেলুলোজটাও প্ল্যান্ট সেলেরই একটা উপাদান, মানে প্ল্যান্ট সেলের মুখ্য উপাদান সেলুলোজ, কিন্তু মানে মুখ্য উপাদান ছাড়াও অন্যান্য উপাদান হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, সুবেরিন, গাম, রেজিন এগুলোও হতে পারে। তাহলে এখানে কোশ্চেন যেটা বলেছে ছত্রাকের কোষপ্রাচীরের মুখ্য উপাদান, তাহলে কারেক্ট অপশন হবে ডি, কাইটিন। এবার ভাইরাসের জীবনচক্রের কথা বলছে। ভাইরাসের লাইটিক চক্রের পর্যায়গুলো সঠিক ক্রমে চিহ্নিত করো। তাহলে এখানে ভাইরাসের যদি জীবনচক্র আমরা দেখি, তাহলে ওদের জীবনচক্রে দুটো জীবনচক্র দেখা যায়। একটা হচ্ছে লাইটিক সাইকেল, আর একটা 2 নম্বর হলো লাইসোজেনিক সাইকেল। তাহলে এখানে যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে লাইটিক চক্রতে কী কী ঘটে সেটা বলেছে। তার মানে দেখো লাইটিক চক্র যেটা হয় সেখানে ভাইরাসটা একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, এবং ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ও জিন বস্তুটা ভেতরে প্রবেশ করবে। এবং জিন বস্তুটা কী হয়, যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ বা ব্যাকটেরিয়ার ডিএনএ যেটা হয়, সেই ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে ভাইরাসের ডিএনএটা যুক্ত হয়ে যায়। যার ফলে কি হবে, ব্যাকটেরিয়ার যখন ডিএনএর সংশ্লেষ হবে, রেপ্লিকেশন হবে, বা ডিএনএর বহিঃপ্রকাশ হবে, জিন এক্সপ্রেশন, তখন কি হবে, ভাইরাসেরও জিন এক্সপ্রেশন হবে। যার ফলে কি হবে, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কাজে লাগিয়ে এবং ব্যাকটেরিয়ার বিভিন্ন উৎসেচক কাজে লাগিয়ে ভাইরাস তাদের সংখ্যা বৃদ্ধি করবে। এটাকে লাইটিক সাইকেল বলা হয়, লাইটিক সাইকেল। এবং কি হয় একটা জিনিস, যে যখন ভাইরাস তাদের অপত্যের সংখ্যা বৃদ্ধি করবে, তখন যখন একটা সার্টেন অ্যামাউন্ট ভাইরাসের সংখ্যা মানে বৃদ্ধি পাবে, তখন লাস্টে কোষটাকে ফাটিয়ে বেরিয়ে যাবে। তাহলে দেখো জিনিসটা কেমন হয় তোমাদের খুব সংক্ষেপে বলছি। দেখো এখানে কি হয়, ধরো এটা একটা ব্যাকটেরিয়া সেল, এবার কি হয়, এটা যদি একটা ভাইরাস হয়, ভাইরাস অ্যাটাক করবে, ভাইরাস ওর ডিএনএটাকে ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করছে। এবার মনে করো যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমরা মনে করো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম নিজস্ব এরকম ডিএনএ আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম ওর নিজস্ব একটা ডিএনএ আছে। তখন কি করবে, তখন যেটা হয় যে ভাইরাসের যে ডিএনএটা আছে সে ভাইরাসের ডিএনএটা কী হবে, ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে এভাবে যুক্ত হয়ে যাবে, যার ফলে কি হবে, যখন এই ডিএনএর বহিঃপ্রকাশ হবে, মানে রেপ্লিকেশন, ট্রান্সলেশনের মাধ্যমে, তখন কী হবে, আবার এরকম ব্যাকটেরিয়ার ভেতরে অনেক অপত্য ভাইরাস এভাবে তৈরি হবে, অসংখ্য অপত্য ভাইরাস তৈরি হবে। এরকম হচ্ছে। তাহলে এখানে কি করছে ভাইরাসটার কাজ হলো ওর জিন বস্তুটা ব্যাকটেরিয়ার কোষের ভেতর প্রবেশ করানো, যার ফলে জিন বস্তুটা কি হয়, ব্যাকটেরিয়ার যে নিজস্ব ডিএনএ সে ডিএনএর সাথে জুড়ে যাবে, যার ফলে ব্যাকটেরিয়ার বিভিন্ন উৎসেচকের সাহায্যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং একটা টাইমে যেটা হবে যে এই যে ভাইরাসগুলো আছে, সে ভাইরাসগুলো কোষটাকে ফাটিয়ে বাইরে বেরিয়ে এসে আবার কি করবে,
আবার অন্য কোনো কোষকে আক্রমণ করবে। তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল, আর এটা একটা ভাইরাস। তাহলে এই যে সাইকেলটা, এই সাইকেলটাকে বলা হয়, এখানে যে সাইকেলটা হয় এটাকে বলা হয় লাইটিক সাইকেল, লাইটিক সাইকেল বা লাইটিক চক্র বলা হয়। তাহলে এখানে যদি সিকোয়েন্সগুলো দেখি, তাহলে এই ঘটনাটা ঘটছে, সিকোয়েন্সগুলো যদি দেখি তাহলে একটু দেখো যে 1 নম্বর অপত্যের সংখ্যা বৃদ্ধি, এটা তো এখন হয় না, এটা পরবর্তীতে হয়। এটা ভাইরাসের পরিণত প্রাপ্তি, পোষক কোষে কোষের সংযুক্তি, পোষক কোষের মধ্যে উৎপন্ন উপাদান। আচ্ছা, এখানে পোষক কোষ বলতে কিন্তু ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে। ব্যাকটেরিয়ার কথা ধরে নিতে পারো, অন্য কোষও হতে পারে, কিন্তু এটা ব্যাকটেরিয়া কোষ ধরে নিতে পারো তুমি, এটা অন্যান্য ইউক্যারিওটিক কোষও হতে পারে। তাহলে পোষক কোষের মধ্যে উৎপন্ন উপাদানের একত্রীকরণ, ভাইরাসের জিনবস্তুর পোষক কোষে অনুপ্রবেশ, পোষক কোষের থেকে ভাইরাসের মুক্তি। তাহলে এখানে প্রথম যেটা হবে সেটা হচ্ছে পোষক কোষের সঙ্গে যুক্ত হওয়া। প্রথম পোষক কোষের সাথে যুক্ত তো হতে হবে। আমরা যদি এই ছবিটা দেখি, দেখো প্রথম পোষক কোষ, এটা পোষক কোষ, ব্যাকটেরিয়াল সেলটা হচ্ছে পোষক কোষ, পোষক কোষ। তাহলে পোষক কোষের সাথে প্রথমে ভাইরাসটাকে যুক্ত হতে হচ্ছে, ওই জন্য কী হবে, প্রথম যে অপশনটা হবে সেটা 3 নাম্বার। তো 3 নম্বরে কোনটা আছে, এটা 3 নম্বরে আছে, এটা 3 নম্বরে আছে, তাহলে এই দুটোর মধ্যে হওয়ার কথা। তারপরে দেখব অপশন যেটা 5 নম্বরটা দেখব, ভাইরাসের জেনেটিক বস্তু পোষক কোষে অনুপ্রবেশ। দেখো এখানে কী হচ্ছে, যে ভাইরাসের যে জেনেটিক বস্তু আছে, এই যে এখানে যে ডিএনএটা বললাম, এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ। আচ্ছা, ভাইরাসের ডিএনএ আরএনএ দুটোই হতে পারে, আমি ধরে নিলাম যে ডিএনএ ভাইরাসের জেনেটিক বস্তু। তাহলে ভাইরাসের ডিএনএটা প্রবেশ করছে পোষক কোষে, তাহলে এটা হবে পরের স্টেপটা। তাহলে এটা কত নম্বরে আছে, এটা 5 নম্বরে আছে, ভাইরাসের জেনেটিক বস্তু পোষক কোষে অনুপ্রবেশ। তাহলে দেখো 3 এবং 5, আচ্ছা এখানেও 3 5 আছে। তারপরেরটা দেখব, তারপরেরটা 6 নাম্বার কি আছে, পোষক কোষ থেকে ভাইরাসের মুক্তি। আচ্ছা, 6 নাম্বার পোষক কোষ থেকে ভাইরাসের মুক্তি, এটা তো অনেক পরে হয়, এটা একদম শেষ স্টেপ হতে পারে। 6 নম্বর যে স্টেপটা সেটা একদম শেষ স্টেপ, কারণ আমরা দেখো এটা পোষক কোষ, এখানে কি হচ্ছে, ভাইরাসের কি হচ্ছে, মুক্তি হচ্ছে। কখন হচ্ছে, যখন যখন প্রচুর পরিমাণে ভাইরাস তৈরি হয়ে গেল তখন মুক্তি হচ্ছে। তাহলে এটা লাস্ট স্টেপ হওয়ার কথা এটা। তাহলে দেখো 6 নাম্বারটা লাস্ট স্টেপ যদি হয়, তাহলে এই দুটো অপশানে দেখো 6 নাম্বারটা এখানে আছে আর এখানে লাস্টে আছে, তাহলে এটাই নিশ্চয়ই হবে, তাই না? তাহলে 6 নম্বর যে অপশানটা আছে সেটা একদম শেষের স্টেপ হয়, পোষক কোষ থেকে ভাইরাসের মুক্তি। ভাইরাসের মুক্তি মানে কি, যে ভাইরাস অপত্য ভাইরাস তৈরি হলো সেটার মুক্তি। তাহলে এটা নিশ্চয়ই এই তৃতীয়তে আসবে না, এটা একদম লাস্টে আসবে। তার মানে কি, এখানে যে কারেক্ট সিকোয়েন্স হবে সেটা হচ্ছে সিএরটা হবে, বাকিগুলো না পড়লেও হবে, এর কারেক্টটা সিএরটা হবে, সিএর অপশানটা। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এরকম একটা ঘটনা ঘটছে। তারপরে কোশ্চেনটা দেখে নেব, উপনিবেশ গঠনকারী শৈবাল হলো। উপনিবেশ মানে হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে যে কলোনিয়াল অ্যালগি, এখানে কলোনিয়াল অ্যালগি, কলোনি তৈরি করে কোন অ্যালগি, তাহলে এটা যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ভলভক্স। তাহলে ভলভক্স হচ্ছে এমন একটা শৈবাল যারা কলোনি তৈরি করে, উপনিবেশ গঠন করে। তারপর দেখো 6 নম্বর কোশ্চেনটা, রিক্সিয়া ফ্লুইটান্স। রিক্সিয়া ফ্লুইটান্স হলো কি? রিক্সিয়া আমরা জানি, রিক্সিয়া একটা ব্রায়োফাইটা, এবং এই যে রিক্সিয়ার এই যে প্রজাতি আছে রিক্সিয়া ফ্লুইটান্স, সেটা হচ্ছে একটা জলজ মস, জলজ ব্রায়োফাইটা, মানে এটাকে বলা হয় অ্যাকোয়াটিক ব্রায়োফাইটা। এটা রিক্সিয়াটা হলো, রিক্সিয়া ফ্লুইটান্স হলো অ্যাকোয়াটিক মস, জলে থাকে। তার মানে সাধারণত ব্রায়োফাইটাগুলো কোথায় থাকে, স্যাঁতসেঁতে জায়গায় থাকে, স্যাঁতসেঁতে ছায়াযুক্ত জায়গা, স্যাঁতসেঁতে জায়গা যেখানে জল মোটামুটি আছে। তার মানে এই জন্য ব্রায়োফাইটাকে আমরা কি বলি, যে অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম, কারণ ওরা স্থলে থাকে। স্থলে থাকলে এরকম না যে খুব শুষ্ক পরিবেশে থাকবে, স্থলে আছে মানে যেখানে হিউমিড কন্ডিশন, যেখানে স্যাঁতসেঁতে পরিবেশ আছে, আর্দ্র পরিবেশ আছে যেখানে, এবং ওদের জননের জন্য জলের প্রয়োজন হয়। তাহলে কিন্তু এখানে রিক্সিয়া ফ্লুইটান্স যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি অ্যাকোয়াটিক হয়, পুরোপুরি জলে থাকছে। তাহলে এই ছবিটা একটু দেখে নেবো, রিক্সিয়া ফ্লুইটান্স খুব সুন্দর একটা ছবি, এটা জলের নিচে আছে। দেখো এটা জলের নিচে, এটা পাথর, পাথরের এখানে কিছু মস জাতীয় কোনো জিনিস আছে, এটা হচ্ছে রিক্সিয়া। তাহলে এটা হচ্ছে রিক্সিয়া, যেটা হচ্ছে অ্যাকোয়াটিক মস একটা। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নেব, হাইড্রার দেহ গহ্বরকে কি বলা হয়? হাইড্রা একটা কি, হাইড্রা একটা প্রাণী যেটা নিডারিয়া বা সিলোনটেরাটার আন্ডারে পড়ে। নিডারিয়া পর্ব একটা নিডারিয়া বা সিলোনটেরাটা এর আন্ডারে পড়ে। তাহলে হাইড্রাটা কার আন্ডারে পড়ে? সিলোনটেরাটার আন্ডারে।
কারণ সিলোনটেরোটা একটা ফাইলাম বা পর্ব, এবং সিলোনটেরোটা নামকরণ হয়েছে কারণ ওদের দেহে কী থাকে, সিলোনটেরন থাকে বলে ওদের সিলোনটেরোটা। তাহলে অ্যাকচুয়ালি সিলোনটেরনটা কি, সিলোনটেরনটা হচ্ছে দেহগহ্বর। তাহলে হাইড্রা হোক বা জেলিফিশ হোক, তাদের ক্ষেত্রে কি হয়, দেহগহ্বর থাকে, এবং ওদের দেহগহ্বরকে বলা হয় সিলোনটেরন। তাহলে হাইড্রার দেহগহ্বরকে কী বলা হবে, সিলোনটেরন। তাহলে এটা হবে সিলোনটেরন, বি এর অপশনটা কারেক্ট। আচ্ছা, সিলোনটেরনের অপর নাম কিন্তু প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটিও বলা হয় সিলোনটেরনকে, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিও বলা হয় সিলোনটেরনকে, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিও বলা হয়। তাহলে এটা যদি একটা হাইড্রার ছবি থেকে দেখো, এটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিটাকে তো বলা হয় সিলোনটেরন। তাহলে ওদের যে দেহগহ্বর হাইড্রার, যার মাধ্যমে কী হয়, খাবারটা ঢুকছে এবং ওয়েস্টটা বেরোচ্ছে, তাহলে এই যে ক্যাভিটিটা, এই ক্যাভিটিটাকে বলা হয় সিলোনটেরন। ওই জন্য হাইড্রার পর্বের নাম সিলোনটেরোটা। আচ্ছা, আর্কেন্টেরন তো হবে না। আর্কেন্টেরনটা অ্যাকচুয়ালি মানে আর্কেন্টেরন মানে কি, আর্কেন্টেরন মানে হচ্ছে গাঁটটাকে আর্কেন্টেরন বলা হয়। সিলোম তো হবে না, সিলোম হচ্ছে এটাও সেকেন্ডারি বডি ক্যাভিটি, সিলোম দেহগহ্বর, সিলোম। আর হিমোসিল মানে রক্তপূর্ণ দেহগহ্বর, এটাও হবে না। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে সিলোনটেরন। তারপর দেখো হোমোসার্কাল লেজ কোথায় দেখা যায়, হোমোসার্কাল। আচ্ছা, আমরা যদি লেজ দেখি মাছের ক্ষেত্রে, তাহলে আমরা সাধারণত 3 রকম দেখতে পাই। একটা হোমোসার্কাল লেজ, যে লেজটায় কী হয়, দুটো অংশই সমান, এমন একটা লেজ যে লেজের দুটো অংশই সমান, তাহলে এটাকে আমরা হোমোসার্কাল বলবো। আর একটা লেজ আছে যেটা হেটেরোসার্কাল, আর একটা লেজ আছে যেটা হেটেরোসার্কাল হয়, যে একটা অংশ সমান আর একটা অংশ অসমান। আর একটা ডাইফিসার্কাল লেজ হয়, অনেকটা এরকম গোলাকার টাইপের হয়, এটাকে বলা হয় ডাইফিসার্কাল। তাহলে লেজ আমরা কত রকম দেখলাম, টোটাল আমরা লেজ দেখলাম 3 রকম দেখলাম, হোমোসার্কাল, হেটেরোসার্কাল, ডাইফিসার্কাল, এরকম 3 রকম হয়। যে এটা হলো হোমোসার্কাল, এটা হেটারো, এটা ডাইফিসার্কাল। 3 রকম লেজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে হোমোসার্কাল লেজ কোথায় দেখা যায়, হোমোসার্কাল লেজ দেখা যায় সাধারণত কোনগুলোই দেখা যায়, যেসব মাছগুলো স্বাদু জলে থাকে সাধারণত, বা যেসব মাছগুলো হচ্ছে অস্থিযুক্ত মাছ, তাদের ক্ষেত্রে হোমোসার্কাল দেখা যায়। মানে অস্থিযুক্ত মাছ, বা আমরা কী বলি ওটাকে আমরা বলি অস্টিকথিস বা টেলিওস্ট বলা হয়। তাহলে অস্থিযুক্ত মাছ দেখো এখানে কাতলা মাছ, তাহলে কাতলা মাছের ক্ষেত্রে হোমোসার্কাল লেজ দেখা যায়। হাঙরের ক্ষেত্রে কেমন দেখা যাবে, হাঙর যেহেতু একটা কি তরুণাস্থিযুক্ত মাছ, তাহলে এদের ক্ষেত্রে হেটেরোসার্কাল দেখা যায়। আর কি হয়, বাকি যে অপশনগুলো আছে সেটাও হবে না, কারণ শঙ্কর মাছের ক্ষেত্রেও হেটেরোসার্কাল দেখা যায়, শঙ্কর মাছ যেখানে। তারপরে যদি দেখি, কারণ শঙ্কর মাছও একটা কি কন্ডিকথিস, হাঙর মাছ একটা কন্ডিকথিস তরুণাস্থিযুক্ত মাছ, শঙ্কর মাছ একটা তরুণাস্থিযুক্ত মাছ, ওই জন্য ওদের হেটেরোসার্কাল লেজ দেখা যায়, যেখানে লেজের খণ্ডগুলো কি অসমান হয়, একটা বড় হয় একটা ছোট হয়। আর লাংফিশের ক্ষেত্রে দেখা যায় ডাইফিসার্কাল, লাংফিশের কিছু উদাহরণও পাওয়া যায়, যে নিউরোসেরোডাটাস, লেপিডোসাইরেন। তো এই যে লাংফিশগুলো আছে, লাংফিশগুলোতে ডাইফিসার্কাল দেখা যায়। আর লাংফিশটা সাধারণত অস্টিকথিসের আন্ডারে পড়ে, অস্থিযুক্ত মাছের আন্ডারে পড়ে। তাহলে এখানে হোমোসার্কাল লেজ, যে লেজে কী হয় দুটো অংশ সমান থাকে, কাদের ক্ষেত্রে দেখা যায়, অস্থিযুক্ত মাছ, বিশেষত কাদের ক্ষেত্রে, রুই, কাতলা, এদের ক্ষেত্রে। তাহলে এখানে কারেক্ট অপশন হবে কাতলা মাছ। আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনটা দেখে নেব। ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালী প্রবেশ করলে সেটাকে কি বলা হয়, ডিম্বক রন্ধ্র দিয়ে যদি পরাগনালী প্রবেশ করে সেটাকে কি বলা হয়। দেখো এখানে যদিও এটা ক্লাস 12-এর একটা চ্যাপ্টার আছে সপুষ্পক উদ্ভিদের জনন, সেখানে এটা বিস্তারিত আলোচনা আছে, তোমাদের ক্লাস 11-এ অতটাও বেশি আলোচনা নেই। তবুও তোমাদের ক্লাস 11-এ যখন তোমরা অ্যাঞ্জিওস্পার্ম পড়বে, মানে সপুষ্পক উদ্ভিদ, প্ল্যান্ট কিংডমের আন্ডারে অ্যাঞ্জিওস্পার্ম, তখন কিছুটা এখানে দেওয়া আছে বইয়ে। তো ডিম্বক পরাগনালীটা কি অ্যাকচুয়ালি, পরাগনালী হচ্ছে, ধরো একটা ফুল যদি হয়, আগে এটা দেখো, একটা ফুল যদি হয়, ধরো এটা ফুল, এটা ফুলের একটা অংশ, এটাকে আমরা বলতে পারি গর্ভকোষের চক্র। গর্ভকোষের চক্রে কি হয়, গর্ভমুণ্ডে কি হয়, পরাগরেণু পাতিত হয়, এবং তাদের পরাগরেণু পাতিত হলে এখানে ওদের পরাগনালী এভাবে তৈরি হয়, এবং পরাগনালীটা কি হয়, পরাগনালীটা সামনের দিকে বৃদ্ধি পাবে, এবং এখানে থাকে ডিম্বক, সে ডিম্বকে প্রবেশ করে। তাহলে এটা একটা ফুলের, ভাবো এটা ফুলের একটা গর্ভকোষের চক্র, আর এটা হচ্ছে পরাগনালী, বা এটাকে বলা হয় পোলেন টিউব।
এটা পরাগনালী। পরাগনালীর মাধ্যমে পরাগনালীটা প্রবেশ করছে, কোথায় প্রবেশ করছে? তো এই যে এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, এটা গর্ভাশয়, মানে এটা কি স্টিগমা, এটা স্টাইল, আর এটা ওভারি। ওভারির ভেতরে এখানে কি থাকে? ওভিউল। ওভিউল মানে ডিম্বক থাকছে। তাহলে এই যে পরাগনালীটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি কী হয়? প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? ডিম্বকের মধ্যে প্রবেশ করবে। তাহলে ডিম্বকের মধ্যে প্রবেশ করার ওদের 3টে পথ আছে। ডিম্বকের মধ্যে প্রবেশ করার জন্য ওদের 3টে রাস্তা আছে। তাহলে এখানে দেখে নেব 3টে রাস্তা কী কী। দেখো এই ছবিটা একটু লক্ষ্য করো, ছবিটা একটু লক্ষ্য করো যে দেখো একটা ক্ষেত্রে দেখো যে প্রথম হচ্ছে পোরোগ্যামি। পোরোগ্যামি মানে হচ্ছে যখন এই যে একটা অংশ আছে, এই অংশটাকে বলা হয় মাইক্রোপাইল। আচ্ছা, এখানে পয়েন্ট করাই আছে, এখানে একটা অংশ আছে, এটাকে বলা হয় মাইক্রোপাইল। মাইক্রোপাইল মানে হচ্ছে ডিম্বকরন্ধ্র। ডিম্বকরন্ধ্র, ডিম্বকরন্ধ্র বা মাইক্রোপাইল। তাহলে ডিম্বকরন্ধ্র মানে ডিম্বকে একটা রন্ধ্র থাকে। যদি আমরা ডিম্বক দেখি এভাবে, ধরো যদি আমরা ডিম্বকের গঠন দেখি, তাহলে কি হয়? এখানে একটা রন্ধ্র আছে, রন্ধ্র। তাহলে এই যে রন্ধ্রটা আছে এটাকে বলা হয় ডিম্বকরন্ধ্র বা মাইক্রোপাইল। তাহলে ডিম্বকরন্ধ্র বা মাইক্রোপাইলের মাধ্যমে যদি এই পোলেন টিউব বা পরাগনালীটা প্রবেশ করে, পরাগনালীটা যদি ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইলের মাধ্যমে প্রবেশ করে, তখন সেটাকে বলা হয় পোরোগ্যামি বলা হয়। তাহলে এখানে কোশ্চেনটা আরেকবার দেখে নাও। ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালী প্রবেশ করলে তাকে কি বলা হয়? কী হবে তাহলে? সেটা পোরোগ্যামি বলা হয়, ডিম্বক রন্ধ্র দিয়ে যদি প্রবেশ করে। এবার দেখো ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ না করে যদি দেখো এই দিক দিয়ে প্রবেশ করছে, এই সাইড, ঠিক উল্টো সাইডটা, কার উল্টো? ডিম্বক রন্ধ্রের উল্টো সাইড। আচ্ছা, ডিম্বক রন্ধ্রের উল্টো সাইডটাকে বলা হয় চালাজা। ডিম্বক রন্ধ্র, এটা যদি ডিম্বক রন্ধ্র হয়, তার বিপরীত সাইডটা যেটা ঠিক অপোজিট সাইড, এটাকে বলা হয় চালাজা, চালাজা প্রান্ত বলা হয়। তাহলে এই দিক দিয়ে যদি প্রবেশ করে, মানে এই দিক দিয়ে প্রবেশ করছে মানে কি? মানে এইভাবে আসছে, তো ইমাজিন করো পোলেন টিউবটা আসছে এবং এসে প্রবেশ করছে ভেতরে। তাহলে যদি চালাজা দিয়ে প্রবেশ করে সেটাকে বলা হয় চালাজোগামী বলা হয়, চালাজোগামী। আর একটা দেখো, এই যে এটা আছে এটাকে বলা হয় ডিম্বক ত্বক, এটাকে বলা হয় ডিম্বক ত্বক। ডিম্বক ত্বক, ডিম্বক ত্বককে ইংলিশে বলা হয় ইন্টিগুমেন্ট, ইন্টিগুমেন্ট। তাহলে দেখো পোলেন টিউবটা যদি এই ডিম্বক ত্বক হয়ে প্রবেশ করে, দেখো ডিম্বক ত্বকটাকে ভেদ করে প্রবেশ করছে ডিম্বক ত্বক, তখন সেটাকে আমরা বলবো মেসোগ্যামি, বলবো মেসোগ্যামি। তাহলে বুঝতে পারছো? তাহলে প্রথমটা দেখো, যদি ডিম্বক রন্ধ্র হয়ে পরাগনালীটা প্রবেশ করে তখন তাকে বলবো পোরোগ্যামি। যদি ডিম্বক রন্ধ্রের বিপরীতে একটা অংশ থাকে যেটাকে বলা হয় চালাজা, চালাজার মাধ্যমে যদি প্রবেশ করে পরাগনালীটা সেটাকে বলবো চালাজোগামী। আর যদি পরাগনালীটা কি করে? ডিম্বক ত্বকের মাধ্যমে প্রবেশ করে, ত্বকটাকে ভেদ করে ভেতরে প্রবেশ করে, তখন সেটাকে বলবো মেসোগামী। এখানে কোশ্চেনটা যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালী প্রবেশ করছে, তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে পুরোগামী। চালযোগামী হবে না, মেসোগামী হবে না, সিউডোগামীও হবে না। আশা করি বুঝতে পেরেছ। 10-এর কোশ্চেনটা দেখব যে হায়াডাথোড কি? হায়াডাথোড, তাহলে এটা খুব ভালো কোশ্চেন। হায়াডাথোড হচ্ছে যখন কি হয় বলো তো, সকালবেলায় শীতকালের সময় সাধারণত যেটা দেখা যায়, সকালবেলায় দেখবে ঘাস জাতীয় যে উদ্ভিদগুলো আছে তার দেখবে গায়ে দেখবে জল ফোঁটা ফোঁটা হয়ে জল বেরোচ্ছে, জল বেরোচ্ছে। তাহলে এই যে পাতার একটা মানে এরকম যে জল বেরোয়, মানে একটা ছবি তোমরা দেখো, এই যে জলটা বেরোচ্ছে পাতার দেখো কিনারা, যেখানে কিনারা সেই কিনারাতে দেখো এগুলো সব জলের ড্রপ। এগুলো সাধারণত ভোরবেলাতে ঘাস জাতীয় উদ্ভিদের কিনারাতে এরকম জলগুলো নির্গত হয়, অতিরিক্ত জল এভাবে নির্গত হচ্ছে। এটা কিন্তু বাষ্পমোচন না, এটা বাষ্পমোচন না, এটা এখানে কিন্তু জল নির্গত হচ্ছে। তাহলে এই যে যার মানে অ্যাকচুয়ালি হাইড্রাথোড মানে এই যে একটা গ্রন্থি আছে এখানে, যে গ্রন্থি থেকে জলগুলো নির্গত হচ্ছে সেই গ্রন্থিটাকে বলা হচ্ছে হাইড্রাথোড। হাইড্রাথোড কোথায় থাকে? পাতায় থাকে। তাহলে এটা কী হবে? একটা জল বেরোচ্ছে, তার মানে এটা জল ক্ষরণকারী গ্রন্থি হবে, মধু ক্ষরণকারী গ্রন্থি হবে না, তেল ক্ষরণকারী হবে না, মিউসিলেজ না। তাহলে হাইড্রাথোড পাতায় একটা গ্রন্থি। তাহলে কী হয়? পাতা যদি আমরা দেখি তাহলে পাতার কিনারাতে গ্রন্থি থাকে, যে গ্রন্থি থেকে এরকম ফোঁটা ফোঁটাভাবে ড্রপলেটের মতো জলগুলো ভোরবেলার দিকে নির্গত হয়। তাহলে এই যে একটা গ্রন্থির মাধ্যমে নির্গত হয় যেটা পাতার কিনারায় থাকে সেটাকে বলা হয় হাইডাথোড, বা কি বলা হয় এটাকে? জল ক্ষরণকারী গ্রন্থি। তারপরের কোশ্চেনটা দেখে নেব। নিম্নলিখিত কোনটি লেগুমিনেসি গোত্রের বৈশিষ্ট্য নয়? দেখো লেগুমিনেসি গোত্র মানে হচ্ছে এটা লেগুমিনেসি গোত্র বা এটাকে ফ্যাবেসি গোত্র বলা হয়। সাধারণত শিম্বগোত্রীয় উদ্ভিদ যেগুলো আছে সেগুলোকেই বলা হয় লেগুমিনেসি গোত্র। তাহলে এটাকে শিম্বগোত্রীয়,
শিম্বগোত্রীয় বলতে পারি। শিম্বগোত্রীয় যে উদ্ভিদগুলো সেটাকে বলা হয় লেগুমিনোসি গোত্র। আর লেগুমিনাস প্ল্যান্টের আন্ডারে কারা কারা হয়? মটর, শিম, এগুলো সাধারণত এর আন্ডারে পড়ে। মূল অর্বুদযুক্ত, মূল অর্বুদযুক্ত মানে হচ্ছে নোডুলেটেড রুট, একদম সঠিক। মানে এদের মূল যদি আমরা দেখি, দেখো এদের যদি আমরা মূলটা দেখি তাহলে মূলটা কেমন দেখব? এদের যদি মূলটা দেখি তাহলে মূলে কি দেখব? এরকম অর্বুদ দেখতে পাবো, অর্বুদ, অর্বুদ। তাহলে এদের মূলে অর্বুদ থাকে, এখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বসবাস করে, এখানে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, তাহলে এখানে অর্বুদযুক্ত মূল হয়, এটা একদম সঠিক। তাহলে এটা সঠিক। কোনটা নয় বলেছে বৈশিষ্ট্য? পাতা উপপত্রযুক্ত যৌগিক পত্র পক্ষল হয়। যে হ্যাঁ, এদের পাতা যৌগিক পত্র হয়, উপপত্র থাকতে পারে, মানে পাতার গোড়াতে উপপত্র থাকে, এবং পক্ষল যৌগিক পত্র, পিনেটলি কম্পাউন্ডলি। মানে পাতাটা যদি আমরা দেখি, পাতাটা যেটা বলতে চাইছে, ধরো এটা যদি পাতা হয় তাহলে এখানে এরকম কি দেখতে পাবো, যে একটা পাতার এরকম মিডরিপ আছে, মিডরিপ থেকে ছোট ছোট পাতা বেরোচ্ছে, এবং অনেক সময় পাতাতে উপপত্র থাকতে পারে। উপপত্র বলতে গেলে যেখানে যুক্ত থাকবে সেখানে ছোট ছোট এরকম দুটো পাতার মতো অংশ থাকবে। তাহলে এরকম হচ্ছে এটা। আর পক্ষল মানে এটাই যে পাতাগুলো একটা দণ্ডের উপর পরপর সাজানো আছে, এটাকে পক্ষল যৌগিক পত্র বলা হয়। তাহলে এটাও একটা সঠিক বৈশিষ্ট্য। পুংকেশর 10টি বা বেশি এবং দ্বিগুচ্ছি। তাহলে দেখো পুংকেশর 10টা হতে পারে, তার বেশি এবং দ্বিগুচ্ছি। তাহলে এটা বলতে কি বুঝি আমরা? পুংকেশর যদি এদের দেখি তাহলে কেমন দেখব? এরকম দেখতে পাবো। দেখো যে একটা, দুটো, তিনটে, এভাবে কটা দেখতে পাবো? 9টা দেখতে পাবো, এবং 9টা একটা গুচ্ছে আছে, আর একটা দেখতে পাবো এভাবে আলাদা করে আছে। তাহলে এটা এভাবে লিখি আমরা 9+1, তাই না? তাহলে এদের পুংকেশর যদি দেখি তাহলে এখানে 9টা থাকে একটা গুচ্ছে, এবং আর একটা আলাদা থাকে, এই জন্য এদের যে পুংকেশর অ্যারেঞ্জমেন্ট সেটা 9+1 আমরা বলি। মানে অ্যান্ড্রোসিয়াম 9+1 এরকমভাবে থাকছে দুটো গুচ্ছে। ঠিক যেমন আমরা বহুগুচ্ছি দেখেছিলাম লেবুর ক্ষেত্রে, তো সেরকম এটা দ্বিগুচ্ছি হয়। তাহলে এটাও এদের সঠিক বৈশিষ্ট্য। আমরা দেখো এটাও সঠিক, এটাও সঠিক, পরেরটাও সঠিক। ফল ক্যারিওপসিস প্রকৃতির, এখানে এই স্টেটমেন্টটা হচ্ছে ভুল। কারণ দেখো ফল এদের ক্যারিওপসিস হয় না। ক্যারিওপসিস কার ফল? ক্যারিওপসিস হয় পোয়েসি গোত্রের, পোয়েসি বা গ্রামিনি। মানে পোয়েসি বা গ্রামিনি বলতে গেলে ধান গাছের যে ফ্যামিলিটা আছে, ধান, গম, আখ, ভুট্টা, এদের যে ফলটা এটাকে বলা হয় ক্যারিওপসিস। তাহলে লেগুমিনোসির গোত্রের ফলগুলো কি হবে? তাহলে এখানে লেগুমিনোসির গোত্রের যে ফল হচ্ছে লেগিউম বলা হয় এগুলোকে। তাহলে এদের যে ফলটা হয় তাদেরকে বলা হয় লেগিউম। তাহলে এখানে এই অপশানটা ভুল, ওই জন্য কারেক্ট অপশান কোনটা হবে? এখানে ডি হবে। কারণ এখানে কি বলেছে? কোনটি বৈশিষ্ট্য নয়। তাহলে ওদের ফলটাকে লেগিউম বলা হয়, কিন্তু এখানে দেওয়া আছে ক্যারিওপসিস। কারণ ক্যারিওপসিস ফলটা মনে রাখবে পয়েসি গোত্র। পয়েসি গোত্র কি বললাম? যে ধান, গম, ভুট্টা, এগুলো সব পয়েসি বা গ্রামিনি গোত্রের আন্ডারে পড়ে। তারপর 12 কোশ্চেনটা একটু দেখব। সিনজেনেসিয়াস অবস্থা পরিলক্ষিত হয় নিম্নলিখিত কোন গোত্রে? সিনজেনেসিয়াস কন্ডিশন দেখো আগে বুঝতে হবে সিনজেনেসিয়াস কি। সিনজেনেসিয়াস বলতে গেলে যখন যখন একটা ফুলের যে পুংকেশর চক্র আছে, পুংকেশর চক্রের পরাগধানীগুলো যুক্ত থাকে, কিন্তু পুংদণ্ডগুলো মুক্ত। তাহলে এখানে যে ঘটনাটা হয়, ধরো আমি এটা লিখছি, তাহলে এটা হচ্ছে বলা হয় কি অ্যান্থার। অ্যান্থার মানে পরাগধানী, অ্যান্থার ফিউজড বাট ফিলামেন্ট, ফিলামেন্ট মানে পুংদণ্ড ফ্রি। তাহলে এটা পরাগধানীগুলো যুক্ত আছে কিন্তু পুংদণ্ডগুলো আছে মুক্ত, তখন এটাকে বলা হয় সিনজেনেসিয়াস কন্ডিশন, সিনজেনেসিয়াস। তাহলে এখানে সিনজেনেসিয়াস কন্ডিশন কাদের দেখা যায়? তাহলে এখানে তোমাদের এটা মানে বোঝার কিছু নয়, এটা পুরো মুখস্থ করা জিনিস। এটা কম্পোজিটিভ ফ্যামিলির ক্ষেত্রে দেখা যায়। কম্পোজিটিভ ফ্যামিলি মানে অ্যাস্টেরিয়েসি ফ্যামিলি। কম্পোজিটিভ ফ্যামিলি মানে অ্যাস্টেরিয়েসি ফ্যামিলি, বা এই ফ্যামিলিটাকে আমরা বলতে পারি সানফ্লাওয়ার ফ্যামিলি। সানফ্লাওয়ার ফ্যামিলি এদের ক্ষেত্রে এরকম কন্ডিশন দেখা যায়, মানে সূর্যমুখী পরিবার যেটা আছে সেখানে এরকম দেখা যাচ্ছে। কম্পোজিটিভ ফ্যামিলির ক্ষেত্রে সিনজেনেসিয়াস অবস্থা দেখা যায়। লিলিয়েসি এখানে হবে না, মালভেসিও হবে না, সোলেনেসিও এখানে হচ্ছে না। এবার দেখো পাতার নালিকা বান্ডিল কোন প্রকৃতির হয়? পাতার নালিকা বান্ডিল কেমন হয়? তাহলে এটা এক্সার্ক হবে না, এন্ডার্ক হবে না, মেসার্ক। পাতার যে নালিকা বান্ডিল সেটা মেসার্ক প্রকৃতির। মেসার্ক মানে কি? মেসার্ক মানে কি হয়? জাইলেম কেন্দ্রে থাকছে। পাতার ক্ষেত্রে যেটা হয় যে নালিকা বান্ডিল যদি দেখি তাহলে জাইলেম কেন্দ্রে থাকে এবং দুই পাশে থাকে ফ্লোয়েম। জাইলেম কেন্দ্রে এবং দুপাশে থাকে ফ্লোয়েম। এই যে নালিকা বান্ডিলটা জাইলেম এবং দুপাশে ফ্লোয়েম থাকে, এটাকে বলা হয় মেসার্ক।
এটা হবে মেসার্ক। আচ্ছা, এক্সার কার ক্ষেত্রে দেখা যায়? এক্সার দেখা যায় কার ক্ষেত্রে? মূলের ক্ষেত্রে, মূল রুটের ক্ষেত্রে দেখা যায়। আর কি হচ্ছে এন্ডার কার ক্ষেত্রে দেখা যায়? এটা হচ্ছে স্টেমের ক্ষেত্রে দেখা যায়, স্টেম, কাণ্ডের ক্ষেত্রে দেখা যায় এটা স্টেম। এটাও কোশ্চেন আছে। তারপর দেখো, আর এখানে সেন্ট্রাল কেন্দ্রীয় যদি বলি, এটা কার ক্ষেত্রে দেখা যায়? এটা ফার্নের ক্ষেত্রে, ফার্নের ক্ষেত্রে। লেপ্টোসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক, এটা ফার্নের ক্ষেত্রে দেখা যায়। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো পরের কোশ্চেনটা দেখে নেব। বর্ষবলয়, এটা খুব ভালো একটা কোশ্চেন। বর্ষবলয় দু ধরনের কাষ্ঠ, মানে আমরা যদি বর্ষবলয় দেখি, বর্ষবলয় বলতে গেলে কী জিনিসটা আমরা জানি যে গাছের ক্ষেত্রে বর্ষবলয় দেখে আমরা গাছের যে বয়সটা সেটা আমরা গণনা করতে পারি। এবং এই যে বয়স গণনা করার যে পদ্ধতি, এটাকে ডেন্ড্রোক্রোনোলজি বলা হয়। বয়স গণনা করার পদ্ধতিকে বলা হয় ডেন্ড্রোক্রোনোলজি বলা হয়। তাহলে এখানে যেটা হয় যে বর্ষবলয়ে দু ধরনের কাঠ দেখা যায়, এক্স এবং ওয়াই। ধরো এখানে বর্ষবলয় আছে, সে বর্ষবলয়ে কাঠ দেখতে পাচ্ছি দু ধরনের কাঠ, একটা এক্স একটা ওয়াই। ধরো এটা ধরো এক্স, আর ধরো তার ভেতরে এইভাবে ওয়াই ধরে নাও, সাপোজ এক্স আর এটা ওয়াই, এরকম দেখতে পাচ্ছি বর্ষবলয়ে। তাহলে এই এক্স এবং ওয়াই এই দুটো যদি আমরা কাউন্ট করি তাহলে 1 বছর, মানে গাছটার বয়স কাউন্ট যখন করব, এক্স এবং ওয়াই এই দুটো যখন মিলে যাবে না, তখন আমরা বলবো 1 ইয়ার, 1 বছরে। তাহলে এই যে বর্ষবলয়টা হয়, সে বর্ষবলয়ের যে কাঠগুলো থাকে, সেই কাঠের ক্ষেত্রে একটা কাঠ হয় যেটাকে বলা হয় বসন্তকালীন কাঠ, একটাকে বলা হয় শরৎকালীন কাঠ। একটাকে বলা হয়, মনে রাখবে, একটাকে বলা হয় বসন্তকালীন কাঠ, একটাকে বলা হয় শরৎকালীন কাঠ। বসন্তকালীন যে কাঠটা সেটাকে বলা হয় স্প্রিং উড, আর এটাকে বলা হয়, পরের যেটা আছে এই যে বসন্তকালীন কাঠ, এটাকে বলা হয় স্প্রিং উড। আর শরৎকালীন এটাকে কী বলা হয়? অটম। শরৎকাল মানে অটম উড, এটা হয়। তাহলে দু রকম কাঠ হয়, যে একটা হচ্ছে বসন্তকালীন কাঠ যেটাকে বলা হয় স্প্রিং উড, আর একটাকে অটম উড বলা হয় যেটা হচ্ছে শরৎকালীন কাঠ। তো এরকম দুই রকম কাঠ এভাবে থাকে বর্ষবলয় তৈরি করার সময়, এবং এই দুটো একসাথে হয় দিয়ে কি বলবো, এটা একটা বছর, 1 বর্ষ, গাছের বয়স হলো 1 বর্ষ, এরকম বলতে পারি। তাহলে দেখো, এক্স তৈরি হয় যখন বৃদ্ধির অনুকূল প্রভাবক উপস্থিত, মানে এই যে এক্সটা আছে, যে লাল কালারে করেছে এক্সটা, তাহলে যখন অনুকূল প্রভাবক থাকে, মানে সব, মানে ঠিকঠাক জল পাচ্ছে গাছটা, ঠিকঠাক লাইট পাচ্ছে, আলো পাচ্ছে, ঠিকঠাক কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে, ঠিকঠাক আরও অন্যান্য যেসব উপাদান সেগুলো পাচ্ছে, মিনারেল পাচ্ছে, যদি সব ঠিকঠাক পায়, যেটাকে বলা হয় অনুকূল প্রভাবক। আর অন্যদিকে ওয়াই গঠিত হয় যখন বৃদ্ধির প্রতিকূল প্রভাবক উপস্থিত থাকে। তার মানে কী হয়? বৃদ্ধির প্রতিকূল মানে এখানে ঠিকঠাক জল পাচ্ছে না, ঠিকঠাক আলো পাচ্ছে না। তাহলে কোন কাঠটা, এখানে এক্স এবং ওয়াই কী হবে? এক্সটা কি বসন্তকালীন কাঠ হবে না শরৎকালীন কাঠ হবে? ওয়াইটা কি বসন্তকালীন কাঠ হবে না শরৎকালীন কাঠ হবে? তাহলে মনে রাখবে যে বসন্তকালীন কাঠটা যেটা হয় সেটা প্রথম দিকে সেটা তৈরি হয়, মানে এটা প্রথম দিকে, এটা মানে কি বলবো এটাকে, যে এটা যখন গাছটা, মানে প্রথমে যখন গাছটায় কাঠ তৈরি হবে তখন এটা তৈরি হয়, এই জন্য এটাকে আর্লিউড বলা হয়, আর্লিউড। তাহলে প্রথম দিকে যখন গাছটা এভাবে তৈরি হয়, মানে অ্যানুয়াল রিং তৈরি হওয়ার সময় প্রথম দিকে যদি তৈরি হয়, তখন কিন্তু এর সব কিছু জিনিস ঠিকঠাক পায়, মানে এখানে জল ঠিকঠাক পাবে, এখানে অন্যান্য উপাদানগুলো, আলো, সব কিছু ঠিকঠাক পাবে। এবং এটা কি হয়, এখানে প্রচুর পরিমাণে জাইলেম ভেসেল থাকে এবং বড় বড় ক্যাভিটি তৈরি হয় এখানে, ওই জন্য এর কালারটা হালকা হয়। তাহলে এই জন্য কী হয়, এটা হালকা কালারের হয় এটা। তাহলে বৃদ্ধি যখন অনুকূল প্রভাবকগুলো পায় তখন যে কাঠটা তৈরি হয় সেটাকে বলা হয় বসন্তকালীন কাঠ। আর যখন প্রতিকূল কন্ডিশন চলে আসে, প্রতিকূল কন্ডিশন মানে ঠিকঠাক সব কিছু পাচ্ছে না, তখন যে কাঠটা তৈরি হয় এটাকে বলা হয় শরৎকালীন কাঠ। শরৎকালে যে পাতা ঝরে যাওয়ার একটা ব্যাপার থাকে, কারণ এখানে কাঠগুলো ঠিকঠাক উপাদান পায় না, ওই জন্য এটাকে মানে পাতা ঝরে যায়। এবং এই শরৎকালীন কাঠকে অনেক সময় বলা হয় লেট উড। আর বসন্তকালীন কাঠকে বলা হয় কি আর্লি উড, যেহেতু এরা প্রথমে তৈরি হয়, আর্লি উড, প্রথমে সব উপাদান পেয়ে যাচ্ছে, বুঝলে? তাহলে এখানে বসন্তকালীন কাঠকে বলা হয় আর্লি উড, আর এই শরৎকালীন কাঠকে বলা হয় লেট উড বলা হয়। লেট উড মানে পরে আছে, মনে করো যে প্রথমে আছে সব কিছু পাচ্ছে। ধরো তুমি কোথাও খেতে গিয়ে তোমার কাছে প্রচুর অপশন, সব খাবার ঠিকঠাক পাচ্ছ, একটা হোটেলে তুমি প্রথমেই খেতে গেছো, সব পাচ্ছ, একদম শেষে কেউ একজন গেছে, সেখানে সব খাবার ফুরিয়ে গেছে, তখন ও যা আছে তাই খাচ্ছে, সেরকম ব্যাপার। তাহলে বসন্তকালীন কাঠটা কী হয়, অনুকূল পরিবেশে তৈরি হয়, আর শরৎকালীন কাঠ প্রতিকূল পরিবেশে তৈরি হয়। তাহলে এটা একটু মনে রাখবে। তাহলে এখানে কারেক্ট অপশন যেটা হবে, অপশন এ হবে। তারপর দেখো,
ডাম্বেল প্রকৃতির রক্ষী কোষ দেখা যায় কোন উদ্ভিদে? ডাম্বেল প্রকৃতির রক্ষী কোষ দেখা যাচ্ছে কোন উদ্ভিদে? তাহলে এটাও খুব ভালো কোশ্চেন। তাহলে দেখো, রক্ষী কোষ মানে হলো গার্ড সেল। তাহলে গার্ড সেলগুলো যদি আমরা দেখি, একবীজপত্রী উদ্ভিদের যদি গার্ড সেল আমরা দেখি, রক্ষী কোষ দেখি, সেটা হচ্ছে মোটামুটি এরকম টাইপের দেখতে। সেটা কেমন দেখতে? দেখতে অনেকটা ডাম্বেলের মতো, যেমন আমি ছবি আঁকার চেষ্টা করছি, দেখো এরকম টাইপের ডাম্বেলের মতো দেখতে। এবার দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কেমন হয়? দ্বিবীজপত্রীর ক্ষেত্রে শিমের মতো দেখতে, বিন বা শিমের মতো দেখতে হয়, এরকম হয়। তাহলে এই কোষগুলোকে বলা হয় রক্ষী কোষ। এই কোষগুলোকে বলা হয় রক্ষী কোষ, বা এটাকে ইংলিশে বলা হয় গার্ড সেল। গার্ড সেল। তাহলে গার্ড সেল ডাইকটের ক্ষেত্রে কেমন হয়? দ্বিবীজপত্রী। এটা ধরো ডাইকট, ডাইকট মানে দ্বিবীজপত্রী, আর এটা হলো মনোকট, একবীজপত্রী। তাহলে ডাইকটের ক্ষেত্রে যে গার্ড সেলটা হয় সেটা দেখতে কেমন হয়? কিডনির মতো, কিডনি বা বিনের মতো, কিডনি বা বিন শেপ। আর মনোকটের ক্ষেত্রে ডাম্বেল শেপ, যেটা কোশ্চেনে দিয়েছে, ডাম্বেলের মতো হয়। ডাম্বেল, যে ডাম্বেল যেটা হয় মানে এক্সারসাইজ করার জন্য ব্যবহার করা হয় ডাম্বেল, সে ডাম্বেলের মতো হয়। আর এইখানে এটা হলো স্টোমাটা, পত্ররন্ধ্র, স্টোমাটা। এখানেও পত্ররন্ধ্র আছে, স্টোমাটা। তাহলে এখানে ডাম্বেল শেপের মতো গার্ড সেল কার দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদের পাতায়। একবীজপত্রী এখানে কারেক্ট অপশন। তারপর দেখো 16 নম্বর কোশ্চেনটা দেখব। কোন ভাজক কলার কোষ সব তলে বিভাজিত হয়? মানে ধরো এমন একটা ভাজক কলা আছে, যে ভাজক কলার কী হয়, যে কোষগুলো আছে সেগুলো উপরে নিচে চারিদিকে, ধরো উপরে নিচে সাইডে চারিদিকে বিভাজিত হয়। তখন এটা মনে রাখবে তোমরা, এটাকে বলা হয় মাস মেরিস্টেম। মাস মানে প্রচুর, সেখান থেকে মনে রাখবে মাস মেরিস্টেম, এর বিভাজনটা সব দিকে হয়। দেখো এখানে বাকি অপশান, প্লেট মেরিস্টেম বলেছে একটা। প্লেট মেরিস্টেম এটা একটা মেরিস্টেম, প্লেট মেরিস্টেম, যেখানে হয় যেটা, যে ধরো এখানে কোষ আছে, কোষগুলো এইভাবে আছে, প্লেট মেরিস্টেমটা দেখবে কোষগুলো আছে, এটা কি হয়? উপর এবং নিচ এই দুটো তলে হয় বিভাজন। আর আরেকটা আছে দেখো রিব মেরিস্টেম। রিব মেরিস্টেম যেটা আছে, এদের হচ্ছে একটা তলে হবে, যে কোনো একদিকে হবে। তাহলে মাস মেরিস্টেমের ক্ষেত্রে কি হলো? মাস মেরিস্টেমের ক্ষেত্রে চারিদিকে হচ্ছে কোষের বিভাজন, চারিদিকে। আর প্লেট মেরিস্টেমের ক্ষেত্রে উপর এবং নিচ দুই দিকে। আর রিব মেরিস্টেমের ক্ষেত্রে যে কোনো একদিকে। আর এখানে আরেকটা অপশন দিয়েছে গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, এখানে এটা এমন একটা মেরিস্টেম যেখান থেকে গাছের এপিডার্মিস এবং স্টিলি বাদে যেসব কোষগুলো আছে সেগুলো তৈরি করে। মানে প্রাথমিক যখন গাছের যখন প্রাইমারি গ্রোথ হয় তখন গ্রাউন্ড মেরিস্টেম কাজ করে। তাহলে এখানে কোশ্চেন যেটা দিয়েছে আরেকবার দেখে নেব, যে কোন ভাজক কলার কোষ সব তলে বিভাজিত হতে পারে? কী হবে এটা? মাস মেরিস্টেম, সব তলেই বিভাজিত হতে পারে। তারপর দেখো 17 নম্বর কোশ্চেনটা একটু দেখে নেব, যে মাস্ট কোষ নিশ্চিত করে। মাস্ট কোষ কোথায় থাকে? মাস্ট কোষ থাকছে সাধারণত যোগ গলাতে মাস্ট কোষ থাকছে, অ্যারিওলার যোগ গলাতে মাস্ট কোষ থাকে। এই মাস্ট কোষ সেরাটোনিন খরিত করে, প্লাস হেপারিনও খরিত করে, হিস্টামিনও খরিত করে। ওই জন্য মাস্ট কোষের অপশন হবে সবকটি। তাহলে সেরাটোনিন, হেপারিন, হিস্টামিন এগুলো সব খরিত করছে। তাহলে এটা মনে রাখবে। তাহলে এখানে যেটা হবে সবকটি অ্যান্সার হবে। তারপর দেখো, অস্থির সঙ্গে ড্যাশকে যুক্ত রাখে টেন্ডন। তাহলে অস্থির সাথে টেন্ডনের কাজ কি? আমরা যদি একটা দেখি, এখানে ছোট্ট একটা ছবি দেখি, দেখো এটা ধরো অস্থি, এটা অস্থি, এবং আর একটা অস্থি আমি পাশে আঁকছি, আর একটা অস্থি, ধরো এটা আর একটা অস্থি এভাবে আছে, দুটো অস্থি এভাবে আছে। তাহলে অস্থির সাথে অস্থির যোগসূত্র করছে। আর ধরো আমি আর একটা পেশি আঁকছি, এখানে এরকমভাবে একটা আমি পেশি আঁকলাম, পেশি। তাহলে অস্থির সাথে অস্থির একটা যোগসূত্র স্থাপন করছে। তাহলে অস্থির সাথে অস্থির যে যোগসূত্র স্থাপন করে, যে এটাকে বলা হয় লিগামেন্ট। আর অস্থির সাথে পেশির যোগসূত্র যে স্থাপন করবে, ধরো এটা অস্থি এবং পেশি, এখানে যে যোগসূত্র এটা হচ্ছে টেন্ডন। তাহলে অস্থির সাথে পেশির যোগসূত্র স্থাপন করছে টেন্ডন, অস্থির সাথে অস্থির লিগামেন্ট। তাহলে এখানে কি হবে? টেন্ডন কি করে? তাহলে অস্থির সাথে পেশি, তাহলে এখানে হবে পেশি। আর এখানে লিগামেন্ট কি করে? অস্থির সাথে অস্থির। তাহলে পেশি, অস্থি, অপশন এ এখানে কারেক্ট অপশন। আশা করি বুঝতে পেরেছ। নিম্নলিখিত কোন অংশটি ব্যাঙের ক্ষুদ্রান্তে অনুপস্থিত?
তাহলে ব্যাঙের ক্ষুদ্রান্তে যেটা অনুপস্থিত হলো, ব্যাঙের ক্ষুদ্রান্ত যদি আমরা দেখি, তাহলে ব্যাঙের যদি ক্ষুদ্রান্ত দেখি, ব্যাঙের ধরো এটা ব্যাঙের পাকস্থলী, তারপরে ব্যাঙের ক্ষেত্রে ডিওডিনাম থাকে, তারপরে ইলিয়াম থাকে, তারপর থাকে রেকটাম, তারপর ক্লোয়াকা। তাহলে কি থাকে? ডিওডিনাম থাকে, তারপরে থাকে ইলিয়াম, তারপরে থাকে রেকটাম, তারপর থাকে ক্লোয়াকা। তাহলে ওদের ডিওডিনাম থাকে, ইলিয়াম থাকে, কিন্তু এখানে কোনো জেজুনাম থাকে না, জেজুনাম যেটা আমাদের ক্ষেত্রে থাকে। তাহলে আমাদের ক্ষেত্রে যদি ক্ষুদ্রান্ত দেখি, ডিওডিনাম, আমাদের ক্ষেত্রে কি থাকে? ডিওডিনাম থাকে, তারপর থাকে জেজুনাম, তারপর থাকে ইলিয়াম। ওদের ক্ষেত্রে কি থাকবে? ব্যাঙের ক্ষেত্রে ডিওডিনাম থাকে, ইলিয়াম থাকে, বাট জেজুনাম থাকে না। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে জেজুনাম। মনে রাখবে এটা, জেজুনাম ব্যাঙের ক্ষুদ্রান্তে অনুপস্থিত থাকে। ব্যাঙের জীবনচক্রে যে নিষেক পদ্ধতি দেখা যায় তা হলো, ব্যাঙের জীবনচক্রে যে নিষেক পদ্ধতি দেখা যায় সেটা হলো বহিনিষেক। মানে ওদের কি হয়? ডিম্বাণু এবং শুক্রাণুর যে মিলনটা হয় সেটা কোথায় হয়? জলে হয়। ওদের জলে ডিম্বাণু শুক্রাণুর মিলন হয়, যার ফলে তৈরি হয় জাইগোট। জাইগোটের বিভাজন হয়ে তৈরি হয় সেটা হচ্ছে ব্যাঙাচি তৈরি হয়, ট্যাডপোল। তাহলে ডিম্বাণু এবং শুক্রাণু, এগ এবং স্পার্মের যে মিলনটা হয় সেটা কোথায় হয়? জলে হয়। তাহলে জলে হয়, তার জন্য এটাকে বহিনিষেক বলা হয়। অন্তর্নিষেক কখন হয়? যখন ডিম্বাণু শুক্রাণুর মিলন জীবদেহের ভেতরে হয়, তখন সেটাকে বলা হয় অন্তর্নিষেক বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো, প্রোক্যারিওটিক কোষে কোনটি থাকে না? প্রোক্যারিওটিক কোষে কোনটি থাকছে না? প্রোক্যারিওটিক কোষে কোষপর্দা থাকবে, কারণ আমরা জানি যে কোনো একটা কোষ হতে গেলে কোষপর্দা মাস্ট। কোষপ্রাচীর প্রোক্যারিওটিকে থাকে, কারণ প্রোক্যারিওটিক কোষে কোষপর্দা কী থাকে? পেপটিডোগ্লাইক্যান মেন উপাদান। নিউক্লিয় পর্দা ওদের থাকে না, কারণ ওদের ক্ষেত্রে তো নিউক্লিয়াসই থাকে না। নিউক্লিয় পর্দা কীভাবে থাকবে? ওদের ক্ষেত্রে কী থাকে? ওদের ক্ষেত্রে ক্রোমোজোম থাকে বা ডিএনএ থাকে ওদের ক্ষেত্রে, যেটাকে ন্যাকেড ডিএনএ বলবো আমরা, বা জিনোফোর বলবো। ওদের যে ডিএনএ, এটাকে বলবো জিনোফোর বা ন্যাকেড ডিএনএ বলবো, এরকম বলতে পারি আমরা, বা আদি ডিএনএ বলতে পারি আমরা। তাহলে ওদের কিন্তু কোনো নিউক্লিয় পর্দা থাকে না। ওদের ক্ষেত্রে রাইবোজোম থাকে। রাইবোজোম কেমন হয়? সত্যস প্রকৃতির হয়। তাহলে ওদের ক্ষেত্রে কি থাকে না? নিউক্লিয় পর্দা থাকে না প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছ। তারপর চলে আসবো 22 নম্বর কোশ্চেন। গলগি বডি অনুপস্থিত থাকে কোথায়? গলগি বডি একটা কোষীয় অঙ্গাণু, যেটা ক্ষরণকারী কোষীয় অঙ্গাণু, সেক্রেটারি কিছু ক্ষরণ করে। তাহলে এখানে কোথায় অনুপস্থিত থাকে? দেখো, পরিণত সিবনল, পরিণত শুক্রাণু, রেড ব্লাড সেল, সবকটি। তাহলে এখানে হবে সবকটিই হবে, সবকটিতে অনুপস্থিত থাকছে। পরিণত সিবনল যেটা হয়, পরিণত উদ্ভিদ কোষ বা সিবনল যেটা আছে, সেটা যেহেতু দেখো একটা জিনিস, পরিণত সিবনল কিন্তু একটা মৃত কোষ। মৃত কোষ বলে এখানে কোনো গলগি বডি থাকছে না। তারপর দেখো, পরিণত শুক্রাণু, পরিণত শুক্রাণুতেও গলগি বডি থাকে না। আমরা যদি শুক্রাণুর একটা গঠন দেখি, ধরো এটা একটা শুক্রাণু যদি গঠন দেখি আমরা, তাহলে শুক্রাণুর একদম অগ্রভাগে একটা অংশ থাকে, এবং এই অংশটাকে বলা হয় অ্যাক্রোজোম বলা হয়। শুক্রাণুর মস্তকে একটা অংশ থাকে, এটাকে বলা হয় অ্যাক্রোজোম বলা হয়। এই অ্যাক্রোজোম যে কোষীয় অঙ্গাণুটা আছে, এই কোষীয় অঙ্গাণুটা তৈরি হতে গলগি বডি সাহায্য করে। গলগি বডি সাহায্য করছে অ্যাক্রোজোম তৈরি করতে। মানে গলগি বডির কাজ হলো অ্যাক্রোজোম তৈরি করা, যদিও লাইসোজোমের ভূমিকাও আছে কিছুটা, কিন্তু গলগি বডিটা যখন অ্যাক্রোজোম তৈরি করে তখন কিন্তু গলগি বডি আর থাকে না, মানে গলগি বডিটা পরিবর্তিত হয়ে যায় অ্যাক্রোজোমে। তাহলে এখানে কিন্তু পরিণত শুক্রাণুতেও গলগি বডি থাকছে না, অ্যাক্রোজোম থাকে। এটা মনে রাখবে, কোশ্চেন দিতেই পারে এরকম যে অ্যাক্রোজোম কোথায় থাকে বা অ্যাক্রোজোম কী থেকে তৈরি হয়। অ্যাক্রোজোম কোথায় থাকে? পরিণত শুক্রাণুতে। অ্যাক্রোজোম কী থেকে তৈরি হয়? গলগি বডি থেকে। তাহলে এখানে গলগি বডি থেকে তৈরি হয়, কিন্তু শুক্রাণুতে এটা থাকছে না। তাহলে এখানে পরিণত সিবনলে থাকে না গলগি বডি, পরিণত শুক্রাণুতে থাকে না, আরবিসিতে তো থাকবেই না। কারণ আরবিসিতে কি থাকে? আরবিসি এমন একটা সেল যেখানে কি থাকে? শুধুমাত্র কি থাকে? হিমোগ্লোবিন থাকে, কোনো নিউক্লিয়াসও থাকে না। প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন ভরে রাখে, মানে এখানে কি প্রায় 270 মিলিয়ন হিমোগ্লোবিন থাকছে একটা আরবিসির ভেতরে। তাহলে দেখো একটা জিনিস, আরবিসির ভেতরে যদি এরকম গলগি বডি থাকতো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতো, নিউক্লিয়াস থাকতো, তাহলে কি এত হিমোগ্লোবিন জায়গা পেত? কখনোই পেত না। ওই জন্য আরবিসিতেও গলগি বডি অনুপস্থিত। ওই জন্য কারেক্ট অ্যান্সার হবে সবকটি। আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনটা দেখে নাও। আংটির ন্যায় গোলাকার ডিএনএ, আংটির মতো গোলাকার ডিএনএ কোথায় থাকে? কেবলমাত্র ব্যাকটেরিয়া এবং ক্রোমোপ্লাস্টে, সব ভাইরাসে, ব্যাকটেরিয়া, ক্লোরোপ্লাস্টে, মাইটোকন্ড্রিয়ায়।
তাহলে এখানে কারেক্ট অপশন যেটা হবে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি, ধরো এখানে একটা ব্যাকটেরিয়া যদি দেখি, ব্যাকটেরিয়া দেখবে নিজস্ব ক্রোমোজোম আছে, ওদের নিজস্ব ক্রোমোজোম আছে, জিনোমিক ডিএনএ আছে, সেটা ছাড়াও দেখবে চক্রাকার এরকম ডিএনএ পাওয়া যায়, এবং ওদের যে চক্রাকার ডিএনএ পাওয়া যায় এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় প্লাজমিড। তাহলে এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আছে। যদি আমরা ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া দেখি, ধরো আমরা একটা ধরো এটা মাইটোকন্ড্রিয়া যদি দেখি, ওখানেও দেখবে যে এরকম একটা চক্রাকার ডিএনএ এভাবে থাকে, যেটাকে বলা হয় কি ডিএনএ? যেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এমটি ডিএনএ। সেরকম প্লাস্টিডেও থাকে এটা ডিএনএ, তার জন্যই তো ওদেরকে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বলা হয়, নিজস্ব ডিএনএ থাকে। যাই হোক, তাহলে এখানে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট সবার ক্ষেত্রেই আংটির মতো গোলাকার ডিএনএ থাকে, আংটির মতো গোলাকার ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। তাহলে এটা কারেক্ট অপশন হবে অপশন ডি, ব্যাকটেরিয়া, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, যাদের ক্ষেত্রে আংটির ন্যায় গোলাকার ডিএনএ বর্তমান। তারপর দেখো মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট, দেখো আবার ও কোশ্চেন দিয়েছে, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট হলো অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। একদমই ঠিক, এটা অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। এবার অর্ধ স্বনির্ভর অঙ্গাণু কেন বলা হয়? কারণ দেখবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট যেটা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি অভিব্যক্তির মাধ্যমে একটা প্রাণী কোষের ভেতরে বা উদ্ভিদ কোষের ভেতরে এরা চলে আসে অভিব্যক্তির মাধ্যমে। তারপরে ওরা একটা টাইমে স্বাধীন ব্যাকটেরিয়ার মতো ছিল, কিন্তু বর্তমানে ওরা স্বাধীন ব্যাকটেরিয়া না, ওটা এখন একটা প্রাণী বা উদ্ভিদ কোষের মধ্যে স্থান দখল করে নেয়। তাহলে দেখো এখানে যেটা হয় যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট অর্ধ স্বনির্ভর, মানে ও কী করে নিজের কাজ নিজে করতে পারে, কিছুটা কাজ যে কোষের যে মেন নিউক্লিয়াস সেটা দ্বারাও নির্ধারিত হয়। এটা মনে রাখবে যে অর্ধ স্বনির্ভর মানে কি, ও নিজের কাজ নিজে করতে পারে, নিজের যে ধরো মাইটোকন্ড্রিয়ার ভেতরে অনেক বিক্রিয়া চলে, তাহলে কিছু বিক্রিয়া আছে নিজে করতে পারে, কিছু বিক্রিয়া করার জন্য নিউক্লিয়াসের সাহায্য দরকার। দেখো নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের মস্তিষ্ক এই কারণেই বলা হয়, নিউক্লিয়াস বিভিন্ন যে কোষীয় অঙ্গাণু আছে তাদের কার্যকলাপগুলোকে নিয়ন্ত্রণ করে। কিন্তু দুটো কোষীয় অঙ্গাণু আছে, ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, এদের কার্যকলাপ নিউক্লিয়াস দ্বারা কিছুটা নিয়ন্ত্রিত হয়, এবং মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট তাদের নিজেদের দ্বারা হয়, কারণ তাদের নিজেদের ডিএনএ আছে। তার জন্য মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টকে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বলা হয়। তাহলে এখানে দেখো কোশ্চেনটা বলেছে, দেখো এটা হচ্ছে বিবৃতি যে একদম সঠিক, কিন্তু কারণটা দেখব এবং স্টেটমেন্টটা সঠিক কি দেখব। এই কোষ অঙ্গাণু দুটি পূর্বে উপস্থিত কোষ অঙ্গাণু থেকে সৃষ্টি হয়, ঠিক আছে। এই কোষের যে বিভাজনটা হয় না, সেটা একটা কোষ অঙ্গাণু আছে, সে কোষ অঙ্গাণুর যে বিভাজন একটা কোষ অঙ্গাণু থেকেই বিভাজিত হয়, ঠিক ব্যাকটেরিয়ার মতো এদের বিভাজনটা হয়। যখন কোষ বিভাজন হয় তখন ব্যাকটেরিয়ার মতোই, ধরো এটা একটা মাইটোকন্ড্রিয়ার বিভাজন আগের কোনো মাইটোকন্ড্রিয়া থেকে হয়, ঠিক কোষ বিভাজনের মতোই হয় বা ব্যাকটেরিয়াল কোষ বিভাজনের মতো হয়, এবং এদের নিজস্ব ডিএনএ থাকে, কিন্তু প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকে না। এদের ডিএনএ থাকে, প্রোটিন সংশ্লেষের ব্যবস্থা থাকে না, ঠিক আছে। এটা কারণ এই স্টেটমেন্টটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, যদিও প্রোটিন সংশ্লেষের জন্য এদের নিজস্ব রাইবোজোম আছে, তবুও এটাকে ঠিক আছে বলা যেতে পারে, কারণ সঠিক হয়তো ব্যবস্থা নেই। তাহলে এখানে যেটা হবে যে বিবৃতিটা ঠিক, এটাও ঠিক, কিন্তু দুটোর কারেক্ট এক্সপ্লেনেশন না, ওই জন্য এখানে বিটা হবে। এ ও আর উভয় ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা দেয় না, এটা মনে রাখবে। তারপর দেখো 25 নম্বর কোশ্চেন, কোষের লাইসোজোম ফেটে গেলে কি ঘটবে? লাইসোজোমকে আমরা কি বলি? আত্মঘাতী থলি বলি। তাহলে যদি কোষের লাইসোজোম ফেটে যায় তাহলে কি হবে? কোষটা সুইসাইড হয়ে যাবে, সুইসাইড করবে, মানে কোষটা মারা যাবে, তাহলে কোষটি ধ্বংস হয়ে যাবে। কারণ দেখো লাইসোজোমে বিভিন্ন রকম উৎসেচক থাকে, লাইসোজোমে কিছু উৎসেচক থাকে যেগুলোকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম, মানে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক। তাহলে যদি লাইসোজোমটা ফেটে যায় তাহলে ওই যে এনজাইমগুলো আছে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক, সেগুলো সব কী হবে? সব কোষে মুক্ত হয়ে যাবে, কোষের সাইটোপ্লাজমে সেগুলো সব মুক্ত হয়ে যাবে। আর কোষের সাইটোপ্লাজমে যদি মুক্ত হয়ে যায় তাহলে কোষীয় অঙ্গাণুগুলো আস্তে আস্তে ধ্বংস হতে লাগবে। তাহলে এখানে যেটা মনে রাখবে সেটা হচ্ছে কোষটি ধ্বংস হয়ে যাবে। 26 নম্বর কোশ্চেন, নিচের কোনটি লিপিড নয়? স্টেরয়েড একটা লিপিড, স্টেরয়েড একটা কি লিপিড? স্টেরয়েড একটা লব্ধ লিপিড। কোলেস্টেরল একটা লিপিড। তাহলে স্টেরয়েড বা কোলেস্টেরল এরা হচ্ছে কি? এরা হচ্ছে ডিরাইভড লিপিড, লব্ধ লিপিড। লিপিডের ভাগ আছে সরল, জটিল এবং লব্ধ। তাহলে এটা হচ্ছে ডিরাইভড বা লব্ধ লিপিড, কোলেস্টেরল স্টেরয়েড দুটি। এটা হবে না অ্যান্সার। মোম একটা কি? সিম্পল লিপিড, তাহলে এটাও হবে না অ্যান্সার।
মোমটাও অ্যান্সার হবে না, কারণ এটা একটা সিম্পল লিপিড। তাহলে কী হবে সঠিক অ্যান্সার? পলিস্যাকারাইড হবে কারেক্ট অ্যান্সার, কারণ পলিস্যাকারাইড হচ্ছে একটা জটিল কার্বোহাইড্রেট। তারপর দেখো, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ রূপান্তরের প্রক্রিয়াটি হলো। তাহলে এখানে যেটা বলছে এরকম একটা জিনিস বলছে, গ্লাইকোজেন এটা থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ। তারপর গ্লাইকোজেন কি একটা পলিস্যাকারাইড, আর গ্লুকোজ একটা কি মনোস্যাকারাইড, মানে এটা বহু শর্করা গ্লাইকোজেনটা, গ্লুকোজটা একক শর্করা। তাহলে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়ার যে পদ্ধতি এটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। এটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, যদি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, যদি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় তখন সেটাকে কি বলবো? তখন সেটাকে বলবো গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস। তাহলে এখানে যে কারেক্ট অপশন হবে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে কোথায় আছে এটা? গ্লাইকোজেনোলাইসিস, ডিএ আছে এটা। গ্লুকোনিওজেনেসিস কি হয়? অশর্করা থেকে যখন গ্লুকোজ তৈরি হয় তখন সেটাকে গ্লুকোনিওজেনেসিস বলা হয়। কোনো একটা অশর্করা, ধরো লিপিড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। গ্লাইকোজেনোলাইসিস, সরি এখানে গ্লাইকোজেনোলাইসিস মানে এখানে বিটা হবে, এখানে কারেক্ট অপশন হবে বিটা, গ্লাইকোজেনোলাইসিস। আর গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে যখন গ্লুকোজটা ভেঙে যায়, ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তখন এটাকে বলা হয় গ্লাইকোলাইসিস বলা হয়। আর গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেনেসিস মানে হয় যখন গ্লুকোজ থেকে, গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে যখন গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লাইকোজেন। আর গ্লাইকোলাইসিস মানে কি হয়? যখন গ্লুকোজ থেকে তৈরি হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড তখন। তাহলে এখানে যে সঠিক অ্যান্সার হবে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়া। এবং এটা কখন হয়? যখন আমাদের দেহে শক্তির প্রয়োজন হয়, তখন আমাদের পেশিতে এবং লিভারে সঞ্চিত গ্লাইকোজেন গ্লুকোজে রূপান্তরিত হয়। কার মাধ্যমে? গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতির মাধ্যমে। কারেক্ট অপশন হবে অপশন বি। উৎসেচকের অপরোটিন অংশকে কি বলা হয়? উৎসেচকের অপরোটিন অংশ হলো এনজাইম হবে না, কারণ সম্পূর্ণ উৎসেচককে হলো এনজাইম বলা হয়। কোএনজাইম, এটা হবে কোএনজাইম। অ্যাপোএনজাইম হবে না, কারণ অ্যাপোএনজাইম হচ্ছে উৎসেচকের কি হয়? প্রোটিন অংশ। প্রোটিন অংশকে বলা হয় অ্যাপোএনজাইম। অ্যাবেনজাইম হবে না এখানে, হলো এনজাইম মানে সম্পূর্ণ উৎসেচক, এটা হবে না। তাহলে উৎসেচকের অপ্রোটিন অংশকে বলা হয় কোএনজাইম বলা হয়, এটা মনে রাখবে। 29 নম্বর কোশ্চেনটা একটু দেখে নেব, যে সাবস্ট্রেটের গাঢ়ত্ব উৎসেচকের বিক্রিয়ার হারকে কি করে? সাবস্ট্রেটের গাঢ়ত্ব মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে উৎসেচকের হার বাড়বে না কমবে? তাহলে এটা খুবই একটা সুন্দর কোশ্চেন। তাহলে এটা দেখো, এটা কি হয়? ধরো একটা যদি আমরা গ্রাফ করি, ধরো এটা একটা গ্রাফ যদি করি, এখানে ধরো সাবস্ট্রেটের ঘনত্ব, সাবস্ট্রেটের ঘনত্ব এস ব্র্যাকেটে এভাবে লেখা হয়, এটা হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সাবস্ট্রেটের ঘনত্ব। এবার কি হয়? আর হচ্ছে যে এটার রেট অফ রিয়াকশন, বিক্রিয়ার গতি, রেট অফ রিয়াকশন। তাহলে সাবস্ট্রেটের ঘনত্ব যদি বাড়ায় তাহলে বিক্রিয়ার গতি বাড়বে, সাবস্ট্রেটের ঘনত্ব বাড়ালে বিক্রিয়ার গতি বাড়বে, কিন্তু একটা লিমিট অবধি বাড়বে, একটা লিমিট অবধি বাড়বে। যে লিমিট অবধি বাড়বে সেটাকে বলা হয় ভিম্যাক্স বলা হয়, ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে প্রাথমিকভাবে যদি আমরা ভাবি, তাহলে দেখো সাবস্ট্রেটের ঘনত্ব বাড়াচ্ছি আমি এখানে, ধরো এখানে কিছু একক দিলাম, এটা ধরো 1 2 3 4 5 6 7, সেরকম ধরো ভিম্যাক্সও বাড়ছে এখানে, ধরো এখানে 1 2 3 4। তার মানে দেখো সাবস্ট্রেটের ঘনত্ব বাড়াচ্ছি আর বিক্রিয়ার গতি বাড়ছে, সাবস্ট্রেটের ঘনত্ব বাড়াচ্ছি, বিক্রিয়ার গতি বাড়ছে, কিন্তু একটা নির্দিষ্ট লিমিট অবধি বাড়ছে। কারণ দেখো যখনই 5-এর বেশি আমরা সাবস্ট্রেট দিতে লাগলাম তখন দেখো ঘনত্ব যেটা সেটা কনস্ট্যান্ট হয়ে গেল, এবং কনস্ট্যান্টটা কী বলা হয়? ভিম্যাক্স বলা হচ্ছে। তাহলে মনে রাখবা, প্রাথমিকভাবে যদি ভাবি তাহলে সাবস্ট্রেটের ঘনত্ব যদি বাড়াই আমরা, তাহলে বিক্রিয়ার গতি কিন্তু বাড়বে। তাহলে এখানে অপশন যেটা আছে দেখো, সাবস্ট্রেটের ঘনত্ব বা গাঢ়ত্ব উৎসেচকের বিক্রিয়ার হারকে কী করে? বাড়িয়ে দেয় হবে। এটা প্রথমে বাড়িয়ে দেয় কিন্তু একটা লিমিট অবধি, তারপরে কিন্তু সেটা কনস্ট্যান্ট হয়ে যায়। সে কমিয়ে দেয় এটা কখনোই হবে না, দুটিই হতে পারে, মানে দুটি হতে পারে মানে কি বলছে? বাড়ায় বা কমায় না, এটা কমাবে না,
এটা বাড়াতে পারে অথবা ধ্রুবক রাখতে পারে, কিন্তু কখনোই কমাবে না, কোনোটিই নয়তো হবেই না। তাহলে এখানে কী হবে, সাবস্ট্রেটের গাঢ়ত্ব উৎসেচকের বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো, একটি পরীক্ষায় দেখা গেল অ্যাডিনিনের পরিমাণ 31%, গুয়ানিন গঠন করে 40%, তাহলে সাইটোসিনের পরিমাণ কত হতে পারে? খুবই সহজ, 4 গফের নীতি অনুযায়ী আমরা কি জানি, একটি ডিএনএতে অ্যাডিনিন থাইমিনের সমান হয়, গুয়ানিন সাইটোসিনের সমান হয়। তাহলে এখানে বলেছে গুয়ানিন 40%, তাহলে যদি গুয়ানিন হয় এখানে 40%, যদি গুয়ানিন হয় 40%, তাহলে সাইটোসিন কত পার্সেন্ট হবে? 40%। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? সাইটোসিনের পরিমাণ 40%। খুবই সহজ, এখানে কোনো ক্যালকুলেশনও করতে হলো না, একদম সহজ। ইন্টারফেস দশার উপদশার পর্যায়ক্রমগুলি কোনটা? এটা তো খুবই সহজ কোশ্চেন। G1 S G2, ইন্টারফেস দশা কি হয়? G1 তারপর হয় S তারপর G2, এগুলো নিয়ে তৈরি হয় ইন্টারফেস। তারপরে G1 S G2 তারপর কি থাকে? এম ফেজ থাকে। তো খুবই সহজ কোশ্চেন, এটা বাচ্চাদের কোশ্চেন। তারপর দেখো, মাইটোসিস মেটাফেজ দশার স্পিন্ডেল তন্তুগুলো ক্রোমোজোমের কোন অংশের সাথে যুক্ত থাকে? মাইটোসিস কোষ বিভাজন যখন হয় তখন ধরো এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম, এই ক্রোমোজোমে কি হয়? বেম তন্তু বা স্পিন্ডেল ফাইবার যুক্ত হয়। তাহলে ক্রোমোজোমের সেন্টোমিয়ারের কাছে একটা অংশ থাকে, এই যে অংশটা থাকে এটাকে বলা হয় কাইনেটোকোর বলা হয়, এটাকে বলা হয় কাইনেটোকোর বলা হচ্ছে। তাহলে বেম তন্তু যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু এই কাইনেটোকোরের সাথে এভাবে যুক্ত হয়। কাইনেটোকোরটা কার সাথে যুক্ত থাকে? সেন্ট্রোমিয়ারের সাথে। এটা হলো সেন্ট্রোমিয়ার আর এটা হচ্ছে স্পিন্ডেল ফাইবার। তাহলে বেম তন্তুগুলো সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের সাথে যুক্ত থাকে। তাহলে এখানে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর, তাহলে এখানে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর, তাহলে কাইনেটোকোরটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেন্ট্রোমিয়ারটাও কিছুটা হবে, কিন্তু এখানে যেহেতু কাইনেটোকোর অপশন দিয়েছে তাহলে এখানে কাইনেটোকোর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। মানে সরাসরি বেমতন্তুগুলো কাইনেটোকোরের সাথে যুক্ত থাকে, কাইনেটোকোরগুলো কি থাকে? সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। তাহলে এখানে কাইনেটোকোরটা কারেক্ট অপশন। যদি কাইনেটোকোর না থাকতো তাহলে কিন্তু এই অপশনটা হতো। গৌণখাজের সাথে তো হবে না, টেলোমিয়ারের সাথে হবে না, কারণ গৌণখাজটা কোথায় থাকে? গৌণখাজটা এরকম জায়গায় থাকছে, আর টেলোমিয়ার মানে একদম শেষের অঞ্চল, এখানে যুক্ত থাকবে না। 33 নম্বর কোশ্চেনটা একটু দেখে নেব। মাইটোসিস বিভাজনের মেটাফেজ দশায় একটি ক্রোমোজোমে উপস্থিত ক্রোমাটিডের সংখ্যা। দেখো আবার একই কোশ্চেন বলেছে, তো ওই ছবিটাই দেখে নেব। ধরো এটা মাইটোসিস কোষ বিভাজনের একটা ক্রোমোজোম, তাহলে এই ক্রোমোজোম যেটা আছে সেটা হচ্ছে N এবং এটা হবে 2C। N মানে কি? দেখো সেন্ট্রোমিয়ারের সংখ্যা যেহেতু একটা, ওই জন্য এটাকে N বলবো। আর 2C কেন বলছি? কারণ দেখো এখানে ক্রোমাটিডের সংখ্যা দেখো দুটো আছে। কিভাবে দুটো আছে? এটা একটা ক্রোমাটিড এভাবে আছে, আর আরেকটা ক্রোমাটিড এভাবে আছে। তাহলে এটা একটা ক্রোমাটিড 1C আর এটা একটা ক্রোমাটিড 1C, তাহলে 1C + 1C = 2C। তাহলে এখানে ক্রোমাটিডের সংখ্যা কটা হবে? ক্রোমাটিডের সংখ্যা হবে 2, দুটো হবে, এই জন্য এটাকে 2Cও বলা হয়। এখানে ক্রোমাটিডের সংখ্যা দুটো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার 34 নম্বর কোশ্চেনটা দেখে নেব। মিওসিস বিভাজনের কোন দশায় কায়াজমা গঠিত হয়? মিওসিস কোষ বিভাজনের কোন দশায় কায়াজমা গঠিত হয়? তাহলে আমরা যদি মিওসিসের দশা দেখি তাহলে এখানে মিওসিস 1-এর যদি আমরা দশা দেখি তাহলে মিওসিস 1-এর আমরা যদি প্রোফেজ দেখি, প্রোফেজ 1, তখন আমরা যদি দশা দেখি তাহলে কেমন দেখব? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, প্যাকাইটিন, তারপর ডিপ্লোটিন, আর ডায়াকাইনেসিস, এরকম কিছু দশা দেখতে পাই। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, মিওসিস কোষ বিভাজনের প্রোফেজনের এই দশাগুলো আমরা দেখতে পাই। তাহলে যদি আমরা দেখি তাহলে কায়াজমা কোথায় গঠিত হয়? কায়াজমা গঠিত হয় প্যাকাইটিন দশায়। প্যাকাইটিন দশায় কী হয়? যেটা দুটো সমসমস্ত ক্রোমোজোম এভাবে কাছাকাছি আসছে, এবং কাছাকাছি এসে কী হয়? এভাবে কী হয়? ওদের যে খণ্ডাংশগুলো একে অপরের সাথে এভাবে ওভারল্যাপ করে যাচ্ছে। ওদের খণ্ডাংশগুলো একে অপরের সাথে ওভারল্যাপ করছে এবং এখানে ক্রসিং ওভার দেখা যাবে। অ্যাকচুয়ালি ক্রসিং ওভার হবে এখানে। তাহলে এখানে কী দেখতে পাচ্ছি? দেখো এক্সের মতো একটা ছবি দেখতে পাচ্ছি না আমরা? এক্সের মতো
এই যে এক্সের মতো ছবি দেখতে পাচ্ছি, এটাকে তো বলা হয় কায়াজমা, এটাকে বলা হয় কায়াজমা, বা এটাকে অনেক সময় কায়াজমাটাও বলা হয়, কায়াজমা বা কায়াজমাটা। তাহলে এই যে কায়াজমাটা সেটা প্যাকাইটিনে দেখা যায়, ডিপ্লোটিনেও সেটা দেখা যেতে পারে, ডিপ্লোটিনেও কায়াজমা থাকে কিন্তু ডায়াকাইনেসিসে সেপারেট হয়ে যায়। তাহলে কায়াজমাটা কিন্তু প্রথম প্যাকাইটিনে দেখা যাচ্ছে, প্যাকাইটিনে এক্সের মতো যে স্ট্রাকচার, কায়াজমা মানে হচ্ছে এক্স লাইক স্ট্রাকচার, এক্সের মতো গঠনটাকে কায়াজমা বলা হয়। তাহলে কোনটা হবে অ্যান্সার? এখানে অ্যান্সার যেটা কারেক্ট হবে সেটা হচ্ছে প্যাকাইটিন হবে এটা। লাস্ট কোশ্চেন, মূলের অগ্রভাগে যে প্রকার কোষ বিভাজন ঘটে তা হলো। দেখো, একটা গাছের মূলের অগ্রভাগে যে প্রকার কোষের বিভাজন হয় সেটা হচ্ছে মাইটোসিস। কারণ কি, একটা মূল যদি দেখি তাহলে মূলের ক্ষেত্রে একদম উপরে থাকে রুট ক্যাপ, রুট ক্যাপ রিজিয়ন, রুট ক্যাপ অঞ্চল। তারপরে যে একটা অঞ্চল থাকে যেখানে কোষের বিভাজন হয়, মূলের উপরে একটা অঞ্চল থাকে যেখানে কোষের বিভাজন হয়, এটাকে বলা হয় রিজিয়ন অফ মেরিস্টেম, বা এটাকে বলা হয় বিভাজন অঞ্চল। তাহলে এই কোষের মধ্যে মাইটোসিস হয়, এখানে এই কোষের মধ্যে কি হয়, মাইটোসিস হয়, এবং এই কোষে বিভাজন হয় বলেই কিন্তু মূলটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। সরি, এখানে যেটা হয় সেটা হচ্ছে মাইটোসিস হচ্ছে। তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা হবে? এখানে মাইটোসিস হবে, এখানে কারেক্ট অপশন। তো মিওসিস হবে না, অ্যামাইটোসিস হবে না, কোনোটি নয়, এটাও হবে না। তাহলে এখানে তোমাদের অনেকগুলো কোশ্চেন আলোচনা করলাম, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো কোশ্চেনগুলো। যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এই অবধি, থ্যাংক ইউ।